হ্যালো, আজকে আমাদের ক্লাসে তোমাদের প্রথমে সবাইকে স্বাগত জানাই ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবর্তন বা প্রতিবর্তন বা অবভার্সন। তো আমাদের আবর্তন শেষ হয়ে গেছে। আবর্তনের পর আমাদের অমাধ্যম অনুমান তিনটে ছিল। অমাধ্যম অনুমানের আবর্তন, বিবর্তন আর হচ্ছে সমবিবর্তন। তো আমাদের আবর্তন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবর্তন। তো বিবর্তনের যে সংজ্ঞা সেটা আগে আমি আলোচনা করছি। বিবর্তন হলো যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের বা প্রদত্ত বচনই হচ্ছে যে বচনটা দেওয়া থাকে, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদে থাকবে, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে, গুণের পরিবর্তন হবে কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হবে না। সেই অমাধ্যম অনুমানকে বলা হয় বিবর্তন। আর বিবর্তনের যে যুক্তিবাক্য সেই বাক্যটিকে বলা হয় বিবর্তনীয় বচন, এবং বিবর্তন করে যে বচনটি আমরা অর্থাৎ সিদ্ধান্তকে বলা হয় বিবর্তিত বচন। তো বোঝা গেল যে বিবর্তন কাকে বলে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য একই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই থাকবে, এবং যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধপদ সিদ্ধান্তে বিধেয় হবে, গুণের পরিবর্তন হবে কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হবে না। সেই অমাধ্যম অনুমানকে বলা হয় বিবর্তন। আমরা উদাহরণ নিচ্ছি, উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা উদাহরণ নিই প্রথমে। যেমন এ বচন, এটাতে কালি আসছে না, দেখে অন্য আরেকটা। এ বচন একটা প্রথমে নিলাম। সকল মানুষ হয় মরণশীল। বিবর্তনীয় বচন, অর্থাৎ প্রদত্ত বচনটিকে আমরা বিবর্তনীয় বচন বলছি। তাহলে বিবর্তনের নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ একই থাকবে, মানুষ, গুণের পরিবর্তন হবে নয়, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ, এই বিরুদ্ধ পদ আমি আলোচনা করছি, আগে উদাহরণটা দিয়ে নিই। অমরণশীল। তাহলে যেহেতু যে গুণের পরিবর্তন হবে কিন্তু পরিমাণের পরিবর্তন হবে না, তাহলে একই পরিমাণ থাকবে, অর্থাৎ এটা এ বচনটা সার্বিক বচন, তাহলে এর নৈনর্থক সার্বিক বচন ই বচন হবে হচ্ছে বিবর্তনীয়, অর্থাৎ কোনো। তাহলে এ বচনকে বিবর্তন করলে কি হচ্ছে? ই বচন হচ্ছে কোনো মানুষ নয় অমরণশীল। এটা হয়ে গেল বিবর্তিত। তাহলে কি হচ্ছে? এর উদ্দেশ্য পদ এস, এটা বিধেয় পদ পি, এই বিধেয় পদের অ পি। তাহলে যে অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য অপরিবর্তনীয় থাকবে, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ আমরা বসিয়ে বিরুদ্ধ পদ করলাম, বিরুদ্ধ পদ হবে, গুণের পরিবর্তন হবে, অর্থাৎ বচনটি প্রদত্ত বচনটি যদি সদর্থক হয় সিদ্ধান্ত হবে নৈনর্থক, প্রদত্ত বচনটি যদি নৈনর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক, এবং পরিমাণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এ বচন হলে ই বচন হবে,
ই বচন থাকলে এটা এ বচন হতো সিদ্ধান্ত। এই হচ্ছে বিবর্তনের উদাহরণ। তাহলে এবার আলোচনা করি বিবর্তনের নিয়মগুলি কি কি। বিবর্তনের নিয়ম হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, যুক্তিবাক্যের বিধেয় পদ পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম গুণের পরিবর্তন হবে, অর্থাৎ যুক্তিবাক্যটি যদি সার্বিক হয় সদর্থক হয় সিদ্ধান্ত হবে নৈনর্থক, যুক্তিবাক্য যদি নৈনর্থক হয় সিদ্ধান্ত হবে সদর্থক। এবং পরিমাণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যুক্তিবাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত সার্বিক হবে, যুক্তিবাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। এই আলোচনা গেল হচ্ছে আমার বিবর্তন, অমধ্যম অনুমানের আরেকটি ভাগ বিবর্তন, বিবর্তনের সংজ্ঞা এবং বিবর্তনের উদাহরণ। এবার আমি আলোচনা করব যে বিবর্তন, এই যে বিবর্তনের বিধেয় পদের বিরুদ্ধ পদটি হবে হচ্ছে সিদ্ধান্তে বিধেয় পদ। এই বিরুদ্ধ পদ কি? দেখো, পদ একটা বচনের দুটো পদ থাকে, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। পদ কোনো একটা শ্রেণীকে বোঝায়, অর্থাৎ সেই শ্রেণীর সমস্ত বিষয়কেই বোঝায় হচ্ছে সেই পদ দ্বারা। যেমন হচ্ছে মানুষ, যদি একটি বলি রাম একজন মানুষ, এই যে মানুষ পদটি আমি ব্যবহার করলাম, এই পদটি পৃথিবীর যাবতীয় যত মানুষ আছেন সকলকে নির্দেশ করবে। আবার যদি আমি বলি বই, তাহলে যত বই আছে সেই বইকে নির্দেশ করবে হচ্ছে ওই পদটি। তা সুতরাং যে এই যে পদ, এই পদগুলোর বিরুদ্ধ পদ হচ্ছে সেই পদ যে ওই মানুষ পদ ছাড়া যে বাকি জিনিসগুলো আছে। যেমন মানুষ যদি একটা পদ হয় তাহলে তার বিরুদ্ধ পদ মানুষ নয় সেই সব জিনিস, সেই সব পদগুলো হচ্ছে তার। যেমন ধরো উদাহরণ বই, যেমন মাটির পাত্র, যেমন কাঠের জিনিস কাঠ, চেয়ার টেবিল, যাবতীয় যেটা মানুষ নয় সেটা। আরেকটা উদাহরণ দিচ্ছি, যদি বই একটা পদ হয় তাহলে বই নয়, বইয়ের কোনো বিষয় নয়, এরকম বই ছাড়া যে বাকি যে পদগুলো আছে সেগুলো হয়ে যাবে বইয়ের বিরুদ্ধ পদ। অর্থাৎ যেমন বইয়ের বিরুদ্ধ পদ হয়ে যাবে মানুষ, চেয়ার টেবিল, বোর্ড, পেন, যাবতীয়। অর্থাৎ সেই শ্রেণীতে কোনোভাবেই তারা পড়ছে না সেই জিনিসগুলো। এখানে মনে রাখতে হবে যে বিরুদ্ধ পদ আর বিপরীত শব্দ কিন্তু এক নয়। বিপরীত শব্দ যেমন আমি যদি সাদা একটা পদ নিই, সাদা একটা রং, এর বিপরীত শব্দ হয়ে যাচ্ছে কিন্তু কালো, লাল, নীল এগুলো। কিন্তু আমি যদি অসাদা বলি তাহলে সাদা জিনিস নয়, সাদা রঙের কোনো বিষয় নয়, সেই বিষয়গুলোকে বোঝাবে। সেই জন্য আমাদের বিরুদ্ধ পদ, আমরা যে কোনো পদের আগে বসিয়ে আমরা সেই পদটাকে বিরুদ্ধ পদে বলি। যেমন অমরণশীল, অর্থাৎ এখানে মরণশীল যে যারা আছে আর কি, যে প্রাণী গাছ যাদেরই প্রাণ আছে সেই শ্রেণীকে বোঝাচ্ছে অমরণশীল দ্বারা। অর্থাৎ মানুষ যে মরণশীল সেটা কে বোঝাচ্ছি আমরা দ্বারা। আমি বোঝাতে পারলাম যে বিরুদ্ধ পদ কি। তাহলে এই ছিল আমাদের বিরুদ্ধ পদ। এবারে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন যে আমাদের বচনগুলো আছে সেই বচনগুলো কিভাবে আমাদের বিবর্তন করব। আমাদের এ বচনকে বিবর্তন করলে হচ্ছে ই বচন, এটা হয়ে গেল। তাহলে আমি যদি এখানটা ই বচন করি, এটাকে এই ইয়েটাকে উদাহরণটাকে ই বচন করি, কোনো মানুষ
নয় মরণশীল, মরণশীল বিবর্তনীয়, এটা একটা ই বচন। দেখো কোনো মানুষ নয় মরণশীল, তাহলে ই বচনের বিরুদ্ধ বিবর্তনীয় বচন কি হবে? আমরা মানুষ উদ্দেশ্য পদ নিলাম, এখানটায় আমার গুণের পরিবর্তন হবে, অর্থাৎ ঐনর্থক থাকলে সদর্থক হবে হয়, হয় হবে, এবং বিধেয় পদের বিরুদ্ধ পদ নিয়েছি হচ্ছে অমরণশীল, অমরণশীল। তাহলে এখানটায় এ বচন সকল, সকল মানুষ হয় অমরণশীল, এটা হয়ে গেল হচ্ছে ই বচনের বিবর্তন। ঠিক আছে, তাহলে একে আবার বিবর্তন করলে হচ্ছিল ই বচন, তাহলে ই কে বিবর্তন করলে হচ্ছে আমাদের এ বচন, কারণ আমরা জানি পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এবার যদি আমি আই বচন করি, আই বচন কোনো 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 মানুষ হয়, এর উদাহরণটা চেঞ্জ করি, মানুষ হয় বুদ্ধিমান। তাহলে মানুষ, এখানে মানুষে থাকবে, গুণের পরিবর্তন হবে নয়, পরিমাণের অবুদ্ধিমান, পরিমাণের পরিবর্তন হবে না, অর্থাৎ আই বচনের নৈরর্থক বচন হচ্ছে ও বচন। কোনো 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 মানুষ নয় অবুদ্ধিমান, তাহলে এটা হলো আমার আই বচনের বিবর্তন। আই বচনের বিবর্তন। তাহলে ঠিক একইভাবে ও বচনের বিবর্তন, আমি যদি ও বচন করি, এখানে ও বচন নিই, তাহলে এটা হয়ে যাবে নয়, নয়, আর এটা হয়ে যাবে হয় আর। তাহলে এখানটা বিবর্তনের নিয়ম অনুযায়ী উদ্দেশ্য পদ ঠিকই থাকবে, বিধেয় পদের বিরুদ্ধ পদ আসছে অবুদ্ধিমান, গুণের পরিবর্তন, এটা নৈনর্থক ছিল, এটা সদর্থক, সদর্থক হলো, সদর্থক হলো, এবং পরিমাণের কোনো পরিবর্তন হয়নি, এটা নৈনর্থক, এটা সদর্থক। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সবগুলো বিবর্তন কিন্তু হয়ে গেল। তাহলে আমরা দেখলাম এ বচনকে বিবর্তন করলে হচ্ছে ই বচন, ই বচনকে বিবর্তন করলে হচ্ছে এ বচন, আই বচনকে বিবর্তন করলে হচ্ছে ও বচন, ও বচনকে বিবর্তন করলে হচ্ছে আই বচন। ঠিক আছে, এবার দেখো আমি একটা উদাহরণ নিয়েছি, কারণ তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি যেরকম প্রশ্ন থাকবে যে নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো, সেই ক্ষেত্রে হয়তো দুটোকে করতে দিল, সেই ক্ষেত্রে তোমাদের 2.5 × 2 অর্থাৎ 5 নম্বর থাকলো। ব্যবসায়ীরা কদাচিৎ সৎ হয়, তাহলে এই বাক্যটিকে প্রথমে যুক্তিবাক্যে পরিণত করতে হবে। মনে রাখবে যে এই যে বাক্যটিকে যুক্তিবাক্যে পরিণত করার সময় খুব সাবধান, কারণ এখানেই যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে তুমি যতই ভালো বিবর্তন সঠিক করো বা আবর্তন করো, সেটা কিন্তু 0 নাম্বার হয়ে যাবে। সেজন্য এই বাক্যটিকে আমাকে কোন বচনে হবে, কোনো কোনো কদাচিৎ, ক্বচিৎ, কিঞ্চিৎ থাকলে আমরা জেনেছি বাক্যকে বচনে পরিণত করার সময় সেটি নেগেটিভ সেন্স করে এবং বিশেষ নৈনর্থক হবে।
সেই ক্ষেত্রে এটা বিশেষ নৈনর্থক হচ্ছে ও বচন, কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ব্যক্তি। তাহলে বিবর্তনের নিয়ম অনুযায়ী উদ্দেশ্য পদ ঠিকই থাকলো। বিধেয়ের বিরুদ্ধ পদ হচ্ছে বিধেয় পদ হলো অসৎ ব্যক্তি। গুণের পরিবর্তন হলো, এটা নৈনর্থক ছিল, এটা সদর্থক হলো। এবং পরিমাণের তাহলে বিশেষ সদর্থক বচন আই বচন হবে হচ্ছে আমার ও বচনে। তাহলে এভাবে আমাকে বিবর্তনগুলো করতে হবে। যা বচন, তোমরা কিন্তু বারবার করে বলছি যে বেস যে জায়গা, বাক্যকে বচনে পরিণত করার যে জায়গা, সেই জায়গা কিন্তু খুব স্ট্রংলি আয়ত্তে রাখবে, খুব কনফিডেন্টলি যেন আয়ত্তে থাকে যে আমার বাক্যকে বচনে পরিণত করা কখনোই ভুল হবে না। কারণ ওই জায়গা যদি ভুল হয়ে যায় তাহলে তুমি এই আবর্তনই করো বা আমরা বিবর্তনই করি, যা কিছু করি না কেন, ওটা শুরুতেই সেটা ভুল হয়ে যাবে এবং সম্পূর্ণ কেটে দেবে। কারণ ওই জায়গা ভুল হলে পরে পরবর্তীতে আবর্তন হোক বিবর্তন হোক যেটাই করি না কেন সেটা আর দেখবেই না। সেজন্য বাক্যকে বচনে পরিণত করা কিন্তু খুব ভালোভাবে আগে দেখে নিও। তাহলে এই গেল উদাহরণ। আমি বিবর্তন শেষ করে আমি তোমাদেরকে আরও করতে দেব, উদাহরণ টাস্ক দেব, তোমরা করে আমাকে দেখাতে পারো। তো ঠিক আছে, আমাদের কিন্তু বিবর্তন হয়ে গেল। আমি নেক্সট ক্লাসে বিবর্তনের আরেকটা রূপ আছে, বস্তুগত বিবর্তন, সেটাকে নিয়ে আলোচনা করব এবং সমবিবর্তন আলোচনা করব। ঠিক আছে, আজকে এইটুকুই, টাটা।